আপনার কি কোনো অসুখ করেছে? আপনাকে দেখে ঠিক মনে হচ্ছে না। আমি যা ভাবছি তা যদি সঠিক হয় তবে আপনার ল্যারিঞ্জিয়াল ক্যান্সার। একটা সময় নিজের স্ত্রী কন্যার উপর যতটা অন্যায় করেছি ততটা অন্যায় নিজের উপরও করেছি। সুখ ভেবে সিগারেট আর মদকে আপন করে নিয়েছি। আল্লাহ সেই শাস্তি আমাকে দুনিয়াতেই দিয়েছেন। আমার সময় ঘনিয়ে এসেছে। আমি আমার মেয়েটাকে জীবনে প্রথম নিজের চোখে দেখেছি আজকে। আজ মনে হচ্ছে আল্লাহ আমার উপর এখনো সদয় আছেন। যদি আল্লাহ আমার দুই চোখ দুই কান নিয়ে যেত তাহলে আমি মরে গেলেও আমার আফসোস থাকতো একবার মেয়েকে দেখিনি, কথা বলতে পারিনি। আমার আর কোনো আফসোস নেই। আমার সারা শরীরও যদি এখন ক্যান্সার বাসা বাঁধে, আমার আফসোস থাকবে না। আমি ওকে আপনাদের থেকে নিয়ে যেতে আসিনি। আমি চাইলেও ও যাবে না, তা আমি জানি। আমি ক্ষমা চাইতে এসেছি ওর কাছে। আমাকে তুই ক্ষমা করে দে। পিয়াসা হেসে ফেলে। আপনি ভেবেছেন আপনার অসুস্থতার কথা শুনে আমি আপনার করা সব অন্যায় ভুলে যাব? আপনাকে ক্ষমা করে দিব? কক্ষনো না। আপনার কষ্টে আমার বিন্দু মাত্র করুণা জন্মাচ্ছে না। আমিও প্রতিনিয়ত কষ্টের সাথে লড়াই করে বড় হয়েছি। আপনি তো আজ মরতে মরতে এখানে এসেছেন, আর আমি প্রতিদিন একটু একটু করে মরতে মরতে বেঁচে উঠেছি। আপনার প্রতি আমার কোনো রাগ নেই, তবে আপনি ক্ষমাও পাবেন না। আপনার আর আপনার স্ত্রীর সাথে আমার হিসেব শেষ হবে বিচারের দিন। যেদিন বিচারক হবেন আমার আল্লাহ, সেদিন আপনাদের থেকে আমি হিসাব চাইব। শাহেদ আর দাঁড়ায় না, তার সারা শরীর কাঁপছে। পিয়াসার প্রতিটা কথা কেমন ছুরির মতো এসে তাকে কেটে ফালা করে দিচ্ছে। শাহেদ চলে আসতেই পিয়াসা দরজা বন্ধ করে দেয়, যেন কিছুই হয়নি। এমন করে হেসে গিয়ে শারমিনের কাছে যায়। পিয়াসা যতটা নিজেকে খুশি প্রমাণ করতে যায় ততই সবার চোখে পড়ে ওর ভেতরে যন্ত্রণা। রান্নাঘর থেকে পিয়াসার অকারণ খিলখিল হাসির শব্দ শোনা যাচ্ছে। আনোয়ার চৌধুরী আর আশা দুজনেই চুপ হয়ে বসে আছে। আশারের কেমন যন্ত্রণা অনুভব হয়। পিয়াসা হাসছে, অথচ সে হাসিতে কোনো প্রাণ নেই। কেমন মেকি লাগছে সবকিছু। আশার আর থাকতে পারে না, উঠে রান্নাঘরে যায়। পিয়াসাকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে হাত ধরে রান্নাঘর থেকে বের করে পিয়াসার রুমে নিয়ে দরজা বন্ধ করে দেয়। পিয়াসাকে শক্ত করে জড়িয়ে ধরে আশার। যেই হাসিতে প্রাণ নেই সেই হাসি সবাই বুঝতে পারে পিয়াসা। আমার দেহে যে প্রাণ আছে তাই তো অনেক। এই দেহেই তো প্রাণ থাকার কথা ছিল না। তুমি সাহসী মেয়ে পিয়াসা, সব সামলে নিতে পারবে। জানেন, একটা সময় কত ছটফট করেছি একটু বাবার সাথে কথা বলার জন্য। কখনোই বাবা আমার সাথে কথা বলেনি। বাবা নামের মানুষটা কেমন হয় আর তাই আমি জানতে পারিনি 12টা বছর পর্যন্ত। শুধু আমি দেখেছি বাবা মানে সব আবদারের ভান্ডার, বাবা মানেই স্বপ্ন পূরণ। স্কুলের সবাই যখন বাবার গল্প করত, কার বাবা কি এনেছে সেসব বলতো, তখন আমি ভাবতাম এমনও হয়। আমার কাছে স্বপ্নের মতো মনে হতো সবটা। আমার ভেতরে ছোট্ট পিয়াসা কত কেঁদেছে বাবার সান্নিধ্য পাওয়ার জন্য। অথচ এখন যখন আমি একজন বাবা পেলাম, একটা পরিবার পেলাম, অতীতের কালো ছায়া থেকে নিজেকে মুক্ত করলাম, তখন কেন উনি আমার সামনে এলো? কেন সেই তিক্ত অতীত আবার আমার সামনে এসে দাঁড়ালো? আমি ভীষণ ভেঙে পড়েছি। বিশ্বাস করুন, আমি বোঝাতে পারছি না আমার কেমন লাগছে। নিজের জন্মদাতাকে অস্বীকার করার যন্ত্রণা ভীষণ ভয়াবহ। আমি নিজেকে ভীষণ খুল প্রমাণ করে সেটা সেটা করে এসেছি, অথচ ভেতরে ভেতরে আমার ভীষণ যন্ত্রণা হচ্ছে। বুকের ভেতর কেমন জমাট বেঁধে আছে যন্ত্রণা। আমার সবচেয়ে বড় আক্ষেপ কি জানেন? একটা সময় এই মানুষটাকে একবার দেখার জন্য আমার জন্মদাত্রী যতটা ছটফট করেছেন ততটাই আমি ছটফট করেছি। একটা মেয়ে তার জন্মদাতার দেখা পেল তার 18 বছর বয়সে। এর চেয়ে নির্মম আর কি হতে পারে? মহুয়া বেগম শুয়ে আছেন, তার হাত পা টনটন করছে ব্যথায়। স্নায়ুগুলো যেন ছিঁড়ে যাচ্ছে ভিতর থেকে। চোখের পাতা ভারী, দৃষ্টি অস্পষ্ট। মনে হচ্ছে পৃথিবীটা কুয়াশার চাদরে ঢেকে গেছে। জিহ্বা শুকিয়ে কাঠ, ঠোঁট ফেটে চৌচির, কথা বলার শক্তিও নেই। শুধু নিঃশ্বাসটা এক একবারে বুক চিরে বেরিয়ে আসতে চায়। প্রতিটা শ্বাস নিচ্ছেন ধীরে, কিন্তু গভীরে কোথাও হাহাকার জমে আছে। কত অন্যায় অবিচার জুলুম করেছেন তিনি একসময় সবার সাথে। আজ 4 দিন ধরে তার ডায়াবেটিসের ওষুধ, ইনসুলিন বন্ধ করে দিয়েছে শিরিন। হুট করে ওষুধ বন্ধ হয়ে যাওয়ায় শরীর নিতে পারছে না। ফলস্বরূপ মহুয়া বেগম বিছানায় পড়ে গেলেন। মহুয়া বেগমের বুক ধকধক করে। মনে হয় এবার বুঝি হৃৎপিণ্ড থেমে যাবে। কান্না গলার কাছে আটকে আছে, বেরোতে পারবে না। মহুয়া বেগম জানেন শরীরের রক্তে গ্লুকোজের মাত্রা আকাশ ছুঁয়েছে। বাইরে থেকে সবকিছু শুনতে পান। ঘড়ির টিকটিক, দরজার ওপাশে শিরিন ও তার মেয়েদের হাসির শব্দ। হুট করে এই দরজাটা খুলে যায়। শিরিন রুমে আসে। যার জন্য সমস্ত জীবন ছেলের বউদের প্রতি অবিচার করে এসেছেন, তার সে আদরের কন্যা এলো। দরজার সামনে দাঁড়িয়ে বলল, সিদ্ধান্ত বদলালে মা? তোমার জীবনের চাইতে ছেলে বউদের ওপর এত বেশি দরদ তোমার? কবে থেকে মা? একটা বাড়ির জন্য নিজের জীবন দিতে দ্বিধা করছো না তুমি?
আমি তোমার মেয়ে মা, কি হয় বাড়িটা আমার নামে লিখে দিলে? মহুয়া বেগম মলিন হেসে বলেন, আজীবন ওদের উপরই যে অন্যায় করে এসেছে, নিজের জীবন দিয়ে যদি বিন্দুমাত্র প্রায়শ্চিত্ত হয় তাতে ক্ষতি কি? যে বাড়ি থেকে তোকে আর তোর মেয়েদের আমার ছেলেরা বের করে দিয়েছে, তোর জায়গা কখনোই ওই বাড়ির ত্রিসীমানাতে হবে না। আমি বেঁচে থাকতে কখনোই তোর উদ্দেশ্য সফল হবে না। সই না করে কতদিন থাকবা দেখা যাবে। আমার মেয়েকে তালাক দেওয়া? আমি তোমার ছেলেদের, তোমাকে কাউকে ছাড়বো না। ওই বাড়ি থেকে ওদের বের করেই ছাড়বো মা, আর নয়তো তুমি লাশ হয়ে বের হবে। মহুয়া বেগম তাকিয়ে থাকেন, চোখের কোণে অনুনয় নেই, এক বিন্দু অভিশাপও নেই, শুধু একটা অভিমান ভাসে চোখে। সেই অভিমান যা জন্ম দিয়েছিল, লালন করেছিল, আর আজ মরতে বসে বুঝছে সবচেয়ে বড় ভুলটা করেছিল, ভালোবেসে তিনি সই করেন না। শিরিনের আনা কাগজটা পায়ের কাছে পড়ে যায়, শিরিন চলে যায়, দরজাটা খুলে রেখে যায়। অথচ বিছানা থেকে ওঠার শক্তি পান না মহুয়া বেগম। শুয়ে শুয়ে ভাবেন, একবার যদি ছেলেদের বা নাতিদের কারোর সাথে কথা বলতে পারতেন, একবার যদি জানাতে পারতেন তিনি কী অবস্থায় আছেন। রাতে সিরাজুল ইসলাম কল করে শিরিনকে, এই নিয়ে 3 দিন কল করছেন। শিরিন কল রিসিভ করেই বলল, কেন কল করেছেন আবার? বললাম না মা বলেছেন উনি আপনাদের সাথে কথা বলতে চান না। তুই ফোনটা মায়ের কাছে নে, কথা বলবে কি বলবে না তা আমি বুঝবো। না মা আমাকে সোজা বলে দিয়েছেন আপনারা 2 ভাই ওনার কাছে মৃত, বাকি জীবন যাতে আপনারা ওনার সামনে না আসেন, তা না হলে ওনার মরা মুখ দেখবেন। শিরিন কল কেটে দিল। মহুয়া বেগম জানেন না তার লোভী ধুরন্ধর মেয়ে কায়দা করে ছেলেদের কাছে তাকে অপরাধী বানিয়ে রাখছে। 6 দিন শ্বশুরবাড়িতে কাটিয়ে রাতের বেলা আশার পিয়াসাকে নিয়ে ফিরছিল। এই 6 দিন আশারের জীবনে সবচেয়ে সুন্দর সময় কাটিয়েছে সে। সবচেয়ে বেশি যে বিষয়টি আশারের ভালো লেগেছে তা হলো শ্বশুর শাশুড়ির মধ্যকার বন্ডিং। একে অন্যকে চোখে হারায় যেন। শ্বশুর যেমন কেয়ারিং, শাশুড়িও তেমনই সাপোর্টিং। প্রতিটা সন্তান যেমন দেখতে চায় তাদের বাবা মাকে, পিয়াসার বাবা মা তার জীবন্ত উদাহরণ। আনোয়ার চৌধুরী ছোট থেকে বড় প্রতিটি ব্যাপারে স্ত্রীর পরামর্শ নেন। রান্নাঘরে কাজ করার সময় কিছুক্ষণ পরপরই উকি মারেন, ঠান্ডা পানি শরবত বানিয়ে দেন। ঠিক তেমনই শারমিন আনোয়ার চৌধুরী মাঝরাতেও যদি কোনো কিছুর নাম নেন, শারমিন তাৎক্ষণিক সেটা করে দেয় স্বামীকে। দুজনের মধ্যেকার সম্পর্ক এতটাই মধুর যে আশার রীতিমতো লজ্জা পাচ্ছিল। সারা জীবন বাবা মায়ের মধ্যকার অসুস্থ সম্পর্ক দেখে আশার বড় হয়েছে, কখনো দেখেনি দুজন একত্রে খানিকটা সময় কাটিয়েছে। কিছুদিন আগে বাবা যখন মাকে নিয়ে ঘুরতে যায়, আশার তখন ভেবেছিল এবার হয়তো সব ঠিক হবে, কিন্তু কিছু ঠিক হয়নি। আষাঢ়ের ভাবনার মধ্যে পিয়াসা আষাঢ়ের কাঁধে মাথা রাখে, আষাঢ় বাম হাতে শক্ত করে জড়িয়ে ধরে পিয়াসাকে। পিয়াসার মধ্যে আজ আর কোনো জড়তা নেই, বরং স্বতঃস্ফূর্ত ভাব। বের হওয়ার আগ মুহূর্তে মা তাকে আলাদা ডেকে কিছু কথা বলেছিল। আলমারিতে শাড়ি ভাঁজ করতে করতে শারমিন পিয়াসাকে বললেন, জীবন একটাই, আর এক জীবনে মানুষের বিয়েও একটাই। স্বামী মানে কি বলতো? পিয়াসা জবাব দিল না। শারমিন আবারও জিজ্ঞাসা করল, আশার তোকে ভালোবাসে? পিয়াসা মাথা উপর নিচ করে সম্মতি জানায়। কতটা ভালোবাসে? পিয়াসা জবাব দিতে পারে না, ইচ্ছে করে বলে যে সমুদ্রের চাইতে গভীর আষাঢ়ের ভালোবাসা, কিংবা আকাশের চেয়ে অসীম। শুধু মুখে বলে, অনেক বেশি ভালোবাসে, আমি বোঝাতে পারবো না। শারমিন কিছুক্ষণ চুপ থেকে বলল, তুই কি জানিস কোথাও না কোথাও তুইও শাহেদের মতো? পিয়াসার বুক কেঁপে ওঠে মায়ের কথা শুনে। কি বলল মা এটা? ভীষণ অপমানে পিয়াসার মুখ লাল হয়ে গেল। কষ্ট লাগছে না এই কথাটা শুনে? কিন্তু ভেবে দেখতো পারবিন আর শাহেদের মধ্যকার সম্পর্ক নষ্ট হওয়ার আসল কারণ কি ছিল? পিয়াসা জবাব দেয় না। পারভিন শাহেদকে ভালোবাসলেও শাহেদ পারভিনকে ভালোবাসেনি। পারভিন কিন্তু অপেক্ষা ছিল শাহেদের জন্য। 12 বছর কম সময় না পিয়াসা। ভালোবাসাহীন একটা মুহূর্ত যেখানে এক জনমের সমান, সেখানে এক যুগ মানে কি তুই বুঝতে পারছিস নিশ্চয়ই। পারভিনের ভালোবাসা শাহেদের মন গলাতে পারেনি। সৃষ্টিকর্তা কখনো কাউকে ঠকায় না পিয়াসা। তিনি পারভিনের জীবনে শাহেদ আলীকে পাঠিয়েছেন। ছল করে হোক বা জোর করে হোক, শাহেদ আলী পারভিনকে ছিনিয়ে নিয়ে গেছে। তুই ভেবে দেখতো পারভিন কি আজীবন যন্ত্রণায় পড়ে দগ্ধ হওয়ার জন্যই এসেছে? ওর কি সুখী হওয়ার অধিকার নেই বল? শাহেদ যেমন পারভিনকে বুঝেনি, ঠিক তেমনই তুইও আশারকে বুঝতেছিস না। একটা ছেলে কাউকে কতটা ভালোবাসলে তার কথা ভেবে সবার থেকে আলাদা হয়ে যায়, ভেবেছিস? আজ পারভিন কিন্তু সাদেকের কাছে সুখে আছে, কিন্তু শাহেদের কি অবস্থা দেখেছিস? কে বলতে পারে আশারের এত ভালোবাসা, এত যত্ন দেখে আশারকেও অন্য কোনো মেয়ে চাইবে না? আশারের ক্রেজ কতটা তার ফ্যান বেজের কাছে
তা আমার চাইতে তুই বেশি জানিস। সেখানে একটা ছেলে শুধু তোকে কেন্দ্র করে ঘুরছে সর্বক্ষণ, অথচ তুই জীবন খুবই সংক্ষিপ্ত পিয়াসা। আর তাই আমি তোর বাবাকে নিজের সবটা দিয়ে ভালোবাসি, তেমনই তোর বাবাও আমাকে ভালোবাসে, যাতে মরে গেলে আমার আক্ষেপ না থাকে যে মন ভরে তাকে ভালোবাসতে পারলাম না। মানুষের জীবন সংক্ষিপ্ত, খোদা না করুক। আর যদি একটা খারাপ কিছু হয়ে যায় আষাঢ়ের সাথে, তখন মাথা ফাটিয়ে কাঁদলেও কি তাকে ফিরে পাবি ভালোবাসার জন্য? থাকতে মূল্য দিতে হয় পিয়াসা। হারিয়ে গেলে এরপর শাহেদের মতো পাগল হয়ে ঘুরেও লাভ হয় না। এই যে তুই তোর পারভিনের উপর অভিমান করে আছিস, কিন্তু একটাবার মন দিয়ে ভেবে দেখ, ওর আসলে কোনো দোষ ছিল না। স্বামীর ভালোবাসা এমন এক অমূল্য জিনিস যা বাবার জন্য নারী জীবনও দিতে পারে। সেখানে পারভিন কিন্তু ইচ্ছে করে পালায়নি। লোকে বলে ভালোবাসা ও যুদ্ধে সব কিছুই ন্যায্য বলে একটা কথা আছে। সাদিক আলী ভালোবাসে পারভিনকে, জোর করে তুলে নিয়ে গেছে। সেখানে কিন্তু শাহেদের মায়ের সমর্থন ছিল, সেখানে পারভিনের কোনো হাত ছিল না। সাদেক আলী তোকেও তাদের কাছে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু তার আগেই তোকে আমরা লিগ্যালি নিয়ে আসি। পারভিন পরিস্থিতির শিকার ছিল। এখনো সময় আছে মা। আসলে এরকম পরিস্থিতির শিকার হওয়ার আগেই নিজের স্বামীকে ভালোবাসার চেষ্টা কর, দেখবি জীবন কত সুন্দর। তাৎক্ষণিক মায়ের কথায় পিয়াসার কিছুটা অভিমান জন্মালেও ধীরে ধীরে মনে হতে থাকে মা ভুল কিছু বলেনি। পিয়াসা শক্ত করে আষাঢ়ের বাহু চেপে ধরে। আশার গাড়ি থামিয়ে পিয়াসার দিকে তাকায়। পিয়াসাকে কেমন ঘোরগ্রস্ত মনে হয়। পানির বোতল এগিয়ে দেয় আশার পিয়াসার দিকে। পিয়াসা ঢকঢক করে পানি পান করে। আশার চুপচাপ আকাশের দিকে তাকিয়ে থাকে। গতকাল বিকেলে ওই ভদ্রলোক আসার পর থেকেই পিয়াসা একটু বেশি হতাশ হয়ে আছে। পিয়াসা আষাঢ়ের দিকে তাকায়। ভীষণ লম্বা, গুড লুকিং একটা মানুষ, যার ভয়েস অনেকটাই নেশা ধরিয়ে দেয়। সে যখন ফিসফিস করে পিয়াসা বলে ডাকে, তখন পিয়াসার বুকে কাঁপন ধরে যায়। তেমনি নিশ্চয়ই হাজার হাজার নারীর বুকে কাঁপন ধরে তার ভিডিও দেখে। ভাবতেই পিয়াসার অহেতুক ইয়াক জন্মায়। এই প্রথমবার পিয়াসার মনে হয় সে জেলাস ফিল করছে। মা ভুল বলেনি, মায়ের সব কথা সত্যি। পিয়াসা এগিয়ে গিয়ে আষাঢ়ের হাতের উপর হাত রাখে। আষাঢ় চমকে তাকায়। কি হয়েছে পিয়াসা? বহু বছর পর পিয়াসার মনে হলো সে বুঝি আজকে একটু স্বাভাবিক হতে পেরেছে। আষাঢ়ের হাতে হাত রেখে পিয়াসা বলল, আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি, আপনি কি আমায় ক্ষমা করতে পারবেন? আমি আমার সব ভুলের জন্য ক্ষমা প্রার্থী। আশার হেসে ওঠে। এরকম সহজ স্বীকারোক্তি শুনে মনের গুমট কেটে যায় আষাঢ়ের। বাকিটা পথ পিয়াসা আষাঢ়ের বাম বাহু জড়িয়ে ধরেই বসেছিল, যেন ছেড়ে দিলে আষাঢ় হারিয়ে যাবে। পিয়াসা কিছুতেই চায় না আনোয়ার চৌধুরীর মেয়ের পরিচয় ছাড়া অন্য কারো পরিচয়ে বড় হয়ে উঠুক তার আচরণে। সত্যিই তো, নিজের চোখের সামনেই তো দেখেছে মা বাবাকে কত ভালোবাসে, তেমনি বাবাও মাকে ভালোবাসে। সেখানে সে কেন এতদিন একটা মিথ্যা ভয়কে বুকে নিয়ে বেঁচেছিল? তার অতীতের সাথে তো এই মানুষটার কোনো হাত নেই। সবার উপর অভিমানের শাস্তি তাহলে সে কেন পাচ্ছে? আশার কিছুক্ষণ পরে বলল, কিছু বলবে পিয়াসা? পিয়াসা খানিকক্ষণ নিজের মনের সাথে যুদ্ধ করে। শেষে অভিমানকে হারিয়ে বিবেকজয়ী হয়। আমার না একজনের সাথে দেখা করতে খুব ইচ্ছে করছে। কার সাথে? যিনি আমাকে জন্ম দিয়ে এই দুনিয়ায় এনেছেন। তোমার মায়ের সাথে? পিয়াসা বিপাকে পড়ে যায়। সে কেন পারভিনকে মা বলতে পারছে না? পারভিনকে মা বলতে তার অভিমানের চাইতে বেশি ভয় কাজ করে। যদি পারভিনকে মা বলে ডাকতে গিয়ে শারমিনের মনে আঘাত লাগে, যদি এক মুহূর্তের জন্য শারমিনের মনে হয় মেয়ে বুঝি তাকে পর করে দিল। আশারকে সে কথা বলতে আশার হেসে ওঠে। কারো জায়গায় কেউ ছিনে নিতে পারে না পিয়াসা। তুমি অন্যকে মা বলে ডাকলেও শারমিন আন্টির জায়গায় একই থাকবে। আন্টি যদি এই ব্যাপারে কষ্ট পেতেন তাহলে নিশ্চয়ই উনি তোমাকে বলতেন না তোমার মায়ের উপর রাগ করে না থাকার কথা। পিয়াসা জবাব দেয় না। আমি তোমাকে 2-1 দিনের মধ্যে নিয়ে যাবো ওনাদের কাছে। এখন আপনাদের বাড়িতে চলেন, সবার সাথে দেখা করতে ইচ্ছে করছে আমার। জাগা মরানি। পিয়াসা হেসে ওঠে। সিরাজুল ইসলাম পিয়াসাকে হাসি মুখে জড়িয়ে ধরলে ও ছেলের সাথে কথা বললেন না। আশার এগিয়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে। সিরাজুল ইসলাম নিজের পিঠের উপর উষ্ণ জলের স্পর্শ পান। মুহূর্তে সব অভিমান বরফের মতো গলে গেল। দুপুরে খাওয়া দাওয়ার পর আশার বলল, অনেক দিন হয়ে গেছে বাবা, আমি গিয়ে দাদিকে নিয়ে আসি। রজনী বলল, তোর বাবাকে তো কতদিন ধরে বলেছি, যাচ্ছে না। আমি কিভাবে যাব বলো? মা তো আমার সাথে কথাই বলছে না। কথা বললে না হয় বলতে পারতাম চলে আসার কথা, আমি গিয়ে নিয়ে আসতাম। উনি বলে দিয়েছে উনি আমাদের মুখ দেখতে চান না, নয়তো নাকি ওনার মরা মুখ দেখব।
এসব কথা শুনলে কার ইচ্ছে করবে যেতে? দাদি নিজেই তোমাকে এই কথা বলেছে? না, শিরিন বলেছে। তাহলে তো হয়ে গেল। কিছু মনে করো না বাবা, তোমার বোনের প্রতিটি রোগে রোগে মিথ্যা ও ষড়যন্ত্র। সিরাজুল ইসলাম প্রতিউত্তরে কিছু বললেন না। নির্জন বলল, আমিও যাব তোর সাথে। আমি বাড়ির বাইরে অপেক্ষা করব। বের হওয়ার মুখে পিয়াসা বলল, আমাকেও নিয়ে যান। দাদির কাছে আমার ক্ষমা চাওয়ার আছে। ওনার অনেক রাগ জমে আছে আমার উপর। আশার পিয়াসা নির্জনকে নিয়ে বের হলো। গাড়িতে উঠতেই মীরার কল পেল। আশার কল রিজেক্ট করতে চাইলে পিয়াসা নিষেধ করে। কল রিসিভ করতে মীরা শঙ্কিত সুরে বলল, আশার ভাই, আপনি কোথায়? তোদের বাড়ির দিকে আসছি দাদিকে নিয়ে আসতে। দ্রুত আসেন আশার ভাই, নানির অবস্থা খুবই খারাপ। মা আর আপা মিলে নানির সাথে অনেক খারাপ কাজ করছে। নানি মনে হয় মরেই যাবে আশার ভাই। আশারের চোয়াল শক্ত হয়ে ওঠে। গাড়ির গতি বাড়াতে থাকে, সেই সাথে বাড়তে থাকে তার রাগ। আশা সিরাজুল ইসলামকে কল করে। শিরিনদের বাড়ি যখন পৌঁছায় আশার তখন বিকেল হয়ে আসছে। আশার পিয়াসার হাত ধরে এগিয়ে যায়। নির্জন বাড়ির বাহিরে অপেক্ষা করে। কলিং বেল টিপ দেওয়ার আগে আশার পিয়াসাকে ইশারা করে। পিয়াসা ফোন হাতে নেয়। কলিং বেল বাজার সাথে সাথে মীরা এসে দরজা খুলে দেয়। নানির এই অবস্থা মীরা সহ্য করতে পারছিল না। নানি তাদের জন্য অনেক কিছু করেছে। মা আপা সব ভুলে যেতে পারলেও মীরা ভুলতে পারেনি। আজকে যখন দেখলো নানির অবস্থা একেবারে খারাপ, তখন মীরা সহ্য করতে পারেনি। ভাগ্যিস আশার ভাইও আসছিল এদিকে। আশারকে দেখে মীরা মহুয়া বেগমের রুমে ঢুকে মহুয়া বেগমের মুখে স্কচ টেপ লাগিয়ে দিয়ে হাত বেঁধে রাখে। আশারকে দেখে নীরা মহুয়া বেগমের রুমে ঢুকে মহুয়া বেগমের মুখে স্কচ টেপ লাগিয়ে দিয়ে হাত বেঁধে রাখে। এরপর দরজায় তালা লাগিয়ে দেয়। আশার ড্রয়িং রুমে বসে অপেক্ষা করছে শিরিনের জন্য। শিরিন সামনে এলো 20 মিনিট পর। আশার অবাক হয়ে দেখে ফুপুকে। একটা মানুষ এতটা জঘন্য হতে পারে, কেমন খুশি খুশি ভাব মনে তার। দাদি কোথায়? তোরে বলতে যাব কেন সেই খবর? এতদিন দাদির কথা মনে ছিল না? মনে ছিল কি ছিল না সেই কৈফিয়ত আপনাকে দিতে যাব না। দাদিকে নিয়ে আসেন, উনি বাড়ি যাবে। আমার মা কোথাও যাবে না। মা আমাকে আগেই বলে দিছে উনি শেষ পর্যন্ত এখানেই থাকবেন, তোদের বাড়িতে যাবে না। ফুপু ঝামেলা করেন না। যদিও আপনাকে ফুপু বলতে আমার গা গুলিয়ে ওঠে, তবু একই রক্তে তো তোমার আর আমার শরীরে, তাই বলতে হচ্ছে না চাইলেও। নীরা তেতে উঠে আশারের কথা শুনে এগিয়ে এসে বলে, এটা তোদের বাড়ি না, এটা আমাদের বাড়ি। এখানে সাবধানে কথা বলবি আমার মায়ের সাথে। না বলে কি করবি তুই? কি করবি বল। আমি তোর মতো দুর্গন্ধযুক্ত নর্দমার সাথে কথা বলে আমার সময় নষ্ট করতে চাই না। আমি কথা বলার জন্য ক্লাস মেনটেন করি। ফুপু দাদিকে ডেকে দিন। না দিলে কি করবি? আমার মা তোদের বাড়িতে নিরাপদ না। ওখানে তোর মা চাচি দুজনেই আমার মাকে খুন করতে পারে। তোর বউ আমার মাকে খুন করতে চাই। ওনার নিরাপত্তার জন্য আমি ওনাকে যেতে দিব না। ঠিক আছে, দাদিকে ডাকো, আমি ওনার মুখ থেকেই শুনবো। উনি তোদের মুখ দর্শনও করতে চান না। এখনো ঠান্ডা মাথায় কথা বলছি ফুপি। এরপর আমি উত্তেজিত হলে তোমার বাড়িঘরে কিছুই থাকবে না। যা ইচ্ছা কর তুই। শিরিন ভেতরে ভেতরে ভয় পাচ্ছে। মহুয়া বেগমের অবস্থা ভালো না। আশার যদি রেগে যায় তাহলেও বিপদ। তাছাড়া আর 2 দিন গেলে মহুয়া বেগম লিখে দিবেন নিজের থেকেই। সব মানুষের কাছে নিজের জীবন ভীষণ দামি। আশার বসা থেকে উঠে দাঁড়ায়। পিয়াসা আশারকে এত উত্তেজিত আগে কখনো দেখেনি। গলার স্বর চেঞ্জ হয়ে গেছে প্রচণ্ড রাগে। আশার ভেতরের দিকে যেতে পা বাড়াতে নীরা এসে সামনে দাঁড়ায়। প্রচণ্ড রাগে আশা নীরাকে এক প্রকার ছুঁড়ে মারে। নীরা গিয়ে আলমারির সাথে আঘাত পায় মাথায়। নীরার হাতের মুঠো থেকে ঝনঝন শব্দ করে চাবি পড়ে যায় নিচে। আশার সেদিকে তাকিয়ে হেসে ফেলে। তাহলে এই ব্যাপার। চাবিটা কুড়িয়ে নেয় পিয়াসা। মিনি আর মীরা দুজনাই একটা রুমে বসে আছে। শিরিন বলে গেছে দুজনার কেউই যাতে রুম থেকে না বের হয়। আশার খুঁজে পায় একটা রুমের দরজায় তালা দেওয়া। চাবি দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকে দেখে রুম অন্ধকার। আশার লাইটের সুইচ দিতেই পিয়াসা চমকে উঠে মহুয়া বেগমের অবস্থা দেখে। মহুয়া বেগম প্রসাবের মধ্যে বসে আছেন। তার হাত পিছমোড়া করে বাঁধা, মুখ বাঁধা। আশারের চোখ টলমল করে। পিয়াসার আশারকে দেখে মহুয়া বেগমের 2 চোখ ভিজে উঠে। আশার ফোন হাতে নেয়। পিয়াসা গিয়ে মহুয়া বেগমের বাঁধন খুলে দেয়। বাহিরে শিরিনে চোটপাট শোনা যাচ্ছে। সিরাজুল ইসলাম আর মিরাজুল ইসলাম এসেছেন। মহুয়া বেগমকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যাওয়ার সময় সিরাজুল ইসলাম শিরিনকে বলে যান, তোর সাথে আবারও দেখা হবে আমার, সেটা তোর বাড়িতে না কিন্তু জেলে। মহুয়া বেগমকে হাসপাতালে ভর্তি করানো হয়। নিভু নিভু চোখে তাকিয়ে দেখেন মহুয়া বেগম। তার সব নাতি নাতনি, ছেলে, ছেলের বউরা সবাই কাঁদছে। মহুয়া বেগমের ইচ্ছে করলো বলতে, আমার জন্য চোখের জল ফেলো না কেউ। আমি আমার কৃতকর্মের সাজা পেয়েছি, আমার কোনো আফসোস নেই। মহুয়া বেগমকে এমার্জেন্সিতে নেওয়া হলো। পিয়াসা আশারের হাত ধরে বসে আছে। বুকের ভেতর তার না বলা যন্ত্রণা।
তার জন্যে মহুয়া বেগম ঘর ছেড়ে বের হয়েছেন রাগ করে। সে যদি সেদিন নির্জন আর মিনির বিয়ের সত্যি সবাইকে না জানাতো তাহলে কোনো ঝামেলা হতো না। আজ যদি মহুয়া বেগমের খারাপ কিছু হয়ে যায়, পিয়াসা আল্লাহকে ডাকে মনে প্রাণে। এমার্জেন্সি থেকে ডাক্তার বের হয়ে সিরাজুল ইসলাম ও মিরাজুল ইসলাম দুই ভাইকে তার কেবিনে ডাকেন। সিরাজুল ইসলামের বুকে ভয়ের কাঁপন। দুই ভাই দুই চেয়ারে বসেন। ডাক্তার চশমাটা খুলে টেবিলে রাখেন, মুখে চিন্তার রেখা। চুপ করে থাকা দুই ভাইয়ের দিকে তাকিয়ে ধীরে ধীরে বললেন, আপনাদের মায়ের বয়স হয়েছে, শরীর এমনিতেই দুর্বল, কিন্তু আপনারা জানেন গত 4 দিন ধরে ইনসুলিন বন্ধ থাকার কারণে ওনার শরীরে কি হয়েছে? দুই ভাই মাথা নাড়ল না, শুধু কপাল কুঁচকে তাকিয়ে রইল। ডাক্তার গম্ভীর স্বরে বললেন, উনি ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিসে চলে গেছেন। রক্তে শর্করার পরিমাণ ছিল 34.0 মিলিমোল পার লিটার। এই মাত্রা একজন সুস্থ মানুষকে কয়েক ঘন্টার মধ্যেই কমায় নিতে পারে। ওনার রক্তে কিটোন বেড়ে গেছে, শরীর অ্যাসিডিক হয়ে উঠেছে, কিডনির উপর চাপ পড়েছে, শরীর পুরোপুরি ডিহাইড্রেটেড, ইলেকট্রোলাইট ব্যালেন্স ভেঙে গেছে। ডাক্তার একটু থেমে আবারও বললেন, উনি জ্ঞান হারিয়েও যেতে পারেন, এমনকি হার্ট অ্যাটাক বা অর্গান ফেলিউরও হতে পারত। আমরা এখন আইভি ফ্লুইড, ইলেকট্রোলাইট আর ইনসুলিন দিয়ে স্টেবিলাইজ করার চেষ্টা করছি, কিন্তু কিছু বলতে পারি না। এই বয়সে রিকভারিটা কঠিন হয়। মিরাজুল ইসলাম এবার কাপা গলায় বলল, আপনি কি বলতে চাচ্ছেন? কেউ যদি ইচ্ছা করে ইনসুলিন বন্ধ করে দেয় তাহলে সেটা? ডাক্তার তাকে থামিয়ে বললেন, সেটা একটা হত্যার চেষ্টা হিসেবে বিবেচিত হবে। এতদিনের অভ্যাস, এত স্পর্শকতার একটা রোগ, এমনভাবে ইনসুলিন বন্ধ করে দিলে মানুষটা ধীরে ধীরে মারা যায়। আপনারা পুলিশে যোগাযোগ করুন, আমরা মেডিকেল রিপোর্ট দিচ্ছি। এতে যা যা উল্লেখ করা আছে তাতে অপরাধ প্রমাণ হওয়ার সময়ের ব্যাপার মাত্র। দুই ভাইয়ের চোখে জল আর ভেতরে জমে থাকা হাজারো প্রশ্ন। কি এমন হয়েছে যার জন্য শিরিন এরকম একটা কাজ করেছে মায়ের সাথে? রাতের ফ্লাইটে তারিন দেশে ফিরল। বড় ভাবি তাকে বিকেলে সবটা জানিয়েছে। মায়ের অবস্থার কথা শুনে তারিন আর অপেক্ষা করতে পারেনি। তারিনের কান্না থামছেই না। তারিন যখন হাসপাতালে পৌঁছায় তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। গতকাল বিকেল থেকে তারিনের মনে হচ্ছিল মাকে বুঝি শেষবারের মতো জীবিত দেখতে পারবে না। দ্রুত টিকিট কেটে বাচ্চাদের জন্য নিজের লাগেজ প্যাক করতে তারিন আধা ঘন্টা সময় নিয়েছে। ফ্লাইটের পুরোটা সময় তারিনের দুই চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। মনে মনে আল্লাহকে ডাকছিল তারিন। হাসপাতালের সামনে এসে গাড়ি থেকে নামতেই তারিনের মনে হলো শরীরের সব শক্তি বুঝি ফুরিয়ে গেছে এই মুহূর্তে। তারিন হাত পা বন্ধ হয়ে আসে। আশার ঝড়ের বেগে ছুটে এসে ফুপুকে জড়িয়ে ধরে। তারিনের মনে হচ্ছিল এক্ষুনি বুঝি আশার দুঃসংবাদ দিবে। তারিন ফুপিয়ে বলল, মা কেমন আছে বাবা? দাদি আগের চাইতে ভালো আছে ফুপি, তুমি শক্ত হও, নিজেকে সামলে নাও। তারিনের দেহে প্রাণ এলো। ফ্লাইটের পর থেকে আর বাড়ির কারোর সাথে যোগাযোগ হয়নি, তাই ভয়ে তারিনের বুক কাঁপছিল এতক্ষণ। আশার ফুপিকে ধরে আইসিইউর সামনে নিয়ে যায়। সবাই সেখানে দাঁড়িয়ে আছে। তারিন গিয়ে ভাইদের বুকে ঝাঁপিয়ে পড়ে। পিয়াসা অবাক হয়ে খেয়াল করে তারিনকে। এতদিনে সে বুঝতে পারে আশার দেখতে একেবারে ছোট ফুপুর মতো হয়েছে। সিরাজুল ইসলাম আর মিরাজুল ইসলাম দুই ভাই বোনকে জড়িয়ে ধরে বুক উজাড় করে কান্না করে। দুপুরের দিকে পুলিশ আসে হাসপাতালে মহুয়া বেগমের জবানবন্দি নেওয়ার জন্য। ডাক্তারের সাথে কথা বললে ডাক্তার জানায়, এখন জবানবন্দি নেওয়া যাবে না, এখন রোগী কথা বলার মতো অবস্থায় নেই। শরীরের ডিহাইড্রেশন কোটন লেভেল অনেক বেশি, মস্তিষ্কে বিভ্রান্তি আছে, তবে জ্ঞান ফিরলে আমরা আপনাদের জানাবো। পুলিশ অফিসার মাথা নাড়ে। আমরা মেডিকেল রিপোর্ট নিয়ে যাচ্ছি, রোগী সেরে উঠলেই জিজ্ঞাসাবাদ করব। তবে অভিযুক্তকে এখনই থানায় নিতে হচ্ছে, কারণ একে ইচ্ছাকৃতভাবে চিকিৎসা থেকে বিরত রাখা হয়েছে। এটা একটা শাস্তিযোগ্য অপরাধ। তাছাড়া সিরাজুল ইসলাম যেহেতু একজন সচিব, সেক্ষেত্রে তার দায়ের করা মামলাকে পুলিশ একটু বেশি আগ্রহ নিয়ে দেখছে। চতুর্থ দিন আইসিইউতে কাটানোর পর মহুয়া বেগমের অবস্থা কিছুটা স্থিতিশীল হলো। বয়সের কারণে ঝুঁকি এখনো কাটেনি, তবে ডাক্তাররা জানালেন তিনি আর শঙ্কা মুক্ত, বরং ধীরে ধীরে সুস্থতার পথে ফিরছেন। চোখের পাতাগুলো ধীরে ধীরে খুলে আসে। কেবিনের মৃদু আলোয় ছেলেদের মুখটা ঝাপসা দেখা যায়। পাশে বসে আছে রজনী, নার্গিস, যাদের এতকাল নিজের মানুষ ভাবতেই শেখেননি তিনি। তারিন এগিয়ে এসে মায়ের হাত ধরে। তারিনকে দেখে মহুয়া বেগমের দুই চোখ ভিজে ওঠে। তারিন ঝরঝর করে কেঁদে ওঠে। মাকে কত বুঝিয়েছে ভাবিদের সাথে মিলেমিশে থাকার জন্য। বড় বোনের মনের অন্ধকার তারিন জানতো বলেই কখনো বোনের সাথে তার ভাব ছিল না যতটা ছিল বড় ভাবির সাথে। মা তখন কন্যা স্নেহে অন্ধ হয়েছিলেন, তারিন তখন মায়ের চক্ষুশূল হয়ে যায়। আজ মা ঠিকই বুঝতে পেরেছে। মহুয়ার গলা দিয়ে প্রথমে কোনো শব্দ বের হয় না, শুকনো ঠোঁট কাঁপছে শুধু। একটু পরে ফিসফিস করে বলেন, তুই আমাকে অনেক বুঝিয়েছিস মা। আমি বুঝতে পারিনি আমি অহংকার দম্ভের জন্য ধরাকে সরা জ্ঞান করতাম।
যে মেয়েকে আপন ভেবে সব অন্যায় করেছি সেই আমার পিঠে ছুরি বসিয়েছে। রজনী চুপচাপ দাঁড়িয়ে থাকে জানালার পাশে, তার মুখেও দীর্ঘশ্বাস জমে থাকে, অভিমানের যন্ত্রণার ভালোবাসার। কয়েকদিন আগেও যিনি নিজের অন্যায়ের বোঝা বুঝতেই পারতেন না, আজ তার চোখে শুধুই অনুশোচনা। পিয়াসা ফিসফিস করে আশারকে বলল, আমি কিন্তু দাদির সাথে বাড়িতে ফিরে যাব। একা একা আমার থাকতে ইচ্ছে করছে না। আমি সব সময় একাকী থেকেছি। এখন যখন অনেক মানুষের সাথে থাকার সুযোগ এসেছে, সেই সুযোগ আমি হারাবো না। আমি বাড়িতে সবার সাথেই থাকতে চাই। আশার হেসে বলল, আমাকে ছাড়া সবার সাথেই থাকতে ইচ্ছা করে, তাই না? পিয়াসা অভিমানী দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনাকে নিয়েই সবার সাথে থাকতে চাই আমি। বাকিটা জীবন আমি সবাইকে নিয়ে সাথে নিয়ে উপভোগ করতে চাই, যেন আমার মনের ভয়টাকে আমি মুখোমুখি হয়ে বলতে পারি যে মানুষের ভয়ে আমি কুঁকড়ে থাকতাম, সেই মানুষের সাথেই এখন আমি বেঁচে আছি। আমাদের ছোট্ট লাল নীল সংসারের জন্য তোমার খারাপ লাগবে না। আমাদের দুদিনের সংসার। তার চাইতে বেশি খারাপ লাগবে যদি আমি সবাইকে ছেড়ে একাকী থাকি। শিরিন এখন পুলিশ হেফাজতে। মহুয়া বেগমকে কেবিনে দেওয়ার পর পুলিশ আসে জবানবন্দি নিতে। হাসপাতালের কেবিনের দরজা পর্যন্ত আসে কয়েকজন অফিসার। একজন ভেতরে এসে জিজ্ঞাসা করেন, আপনার অভিযোগ আছে কি? মহুয়া চোখ বন্ধ করে বলেন, অনেক অভিযোগ আছে আমার। মহুয়া বেগম জানালেন শিরিনদের বাড়িতে যাওয়ার পর থেকে কি হয়েছিল তার সাথে। সিরাজুল ইসলাম আর মিরাজুল ইসলাম দুই ভাইয়ের চোখে জল। যেখানে তারা মায়ের জন্য নিজেদের কলিজা কেটে খাওয়াতেও এক পায়ে খাড়া, সেখানে কিনা শিরিন মাকে দিনের পর দিন না খাইয়ে রেখেছে। সব শুনে পুলিশ চলে যায়। সিরাজুল ইসলাম মায়ের পা ধরে বলল, মা, তুমি কেন এত যন্ত্রণা সহ্য করলা? লিখে দিতে পারি ওর নামে, তবুও তুমি সুস্থ থাকতে। তুমি না থাকলে ওই বাড়ি মূল্যহীন। তোদের উপর অনেক অন্যায় করেছি, তার চাইতেও বেশি অন্যায় করেছি আমার দুই বউয়ের উপর। তারিন অনেক বুঝিয়েছে, ওকে পাত্তা দেয়নি। নিজের সব কৃতকর্ম চোখের উপর ভাসছিল, তাই আরেকটা অন্যায় করার সাহস পায়নি। তুই দলিল তৈরি করে আন, আমি বাড়িটা আমার দুই বউয়ের নামে লিখে দিব। তাতে যদি আমার অন্তরে একটু প্রশান্তি আসে। কেবিনে যখন সূর্যের আলো এসে পড়ে, মহুয়া বেগম জানালার দিকে তাকিয়ে একবার দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। রজনী বলে, আপনার বাড়ি আপনার নামে থাকুক মা। আপনি যে আমাদের কাছে ফিরে এসেছেন তাতে আমাদের শান্তি মা। বাড়িঘর লাগবে না। ছেলে, বউ আর নাতিরা তার পাশে এসে বসে। তিনি হাত তুলে বলেন, আমি ভেবেছিলাম আমি হয়তো মরেই যাব। কতদিন খাবার একটু খারাপ হয়েছে বলে ছুঁড়ে ফেলে দিয়েছি। এই কয়দিন খেতে না পেয়ে বারবার মনে হচ্ছিল আমার অহংকারের শাস্তি আল্লাহ আমাকে দিয়েছেন। আমি আল্লাহর কাছে আমার হায়াত ভিক্ষা চেয়েছি, যাতে নিজের ভুল শুধরে তোমাদের কাছে ক্ষমা চাইতে পারি। আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও। পিয়াসা এগিয়ে এসে মহুয়া বেগমের হাত ধরে, আমার মাফ করে দিয়ে দাদি, আমার জন্যই এত কিছু হয়ে গেল। বহুদিন পর মহুয়া বেগম মন থেকে ভালোবেসে কারোর সাথে কথা বলে। পিয়াসার হাত ধরে বলল, তুমি এই কাজটা না করলে আমি হয়তো আজও অন্ধ হয়ে থাকতাম। তোমার কাছে আমি কৃতজ্ঞ পিয়াসা। একদিন তোমাকে নাত বউ করতে ফন্দি করেছি, যাতে তোমার উপর ছুরি ঘোরাতে পারি। আমার জীবনে সেটা একমাত্র ভুল করে নেওয়া ভালো সিদ্ধান্ত ছিল। মহুয়া বেগমকে রিলিজ দেওয়া হয় এক সপ্তাহ পরে। সকালবেলা সবাই সব গুছিয়ে নিচ্ছিল। মহুয়া বেগম ছেলে আর ছেলে বউদের ডাকলেন, তারিনকেও ডাকলেন। তার গলার স্বর যথেষ্ট শীতল। আমি এতদিন অনেক অন্যায় করেছি, আজ আমার নিজেকে নিজের শাস্তি দেওয়ার সময় এসে গেছে। তোরা আমাকে একটা বৃদ্ধাশ্রমে রেখে আয় আজীবন। যে অন্যায় আমি বউদের সাথে করে এসেছি, এটাই হবে আমার শাস্তি। সবসময় নিজের ছেলে মেয়েদেরকে সবাইকে নিয়ে একসাথে থাকার লোভে অনেক অপরাধ করেছি, তাই ছেলে মেয়ে আত্মীয় পরিজনহীন থাকাটাই আমার জন্য সবচেয়ে বড় শাস্তি। নার্গিস এগিয়ে এসে শাশুড়ির হাত ধরে বলে, এটা তো আমাদের জন্য শাস্তি হয়ে যাবে মা। এতদিন যা হয়েছে সবকিছু ভুলে আমরা আবার সবাই মিলে একসাথে থাকতে চাই। বড় ভাবি তো আপনার অনেক যত্ন সেবা করেছে, আমি তো কখনো করিনি। আমারও অনেক ভুল ছিল, বিশেষ করে বড় ভাবির সাথে অনেক অন্যায় করেছি। নিজের স্বার্থ ছাড়া কখনো কাউকে নিয়ে ভাবিনি। আজ আপনি চলে গেলে আমি যে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে পারবো না। রজনী শাশুড়ির আরেকটা হাত ধরে বলল, আপনার উপর অনেক অভিমান ছিল হয়তো, কিন্তু যখন আপনি বাড়ি থেকে চলে গেলেন আপার সাথে, তখন থেকে বুঝতে পারছি আপনাকে ছাড়া ওই বিশাল জমিদার বাড়িটা
মরুভূমি যেন। আপনি তো ওই বাড়ির প্রাণ মা, মিথ্যে বলবো না। নিজের একটা আলাদা সংসার একটা সময় আমিও খুব চেয়েছি, নিজের প্রাইভেসি চেয়েছি, নিজের স্বাধীনতা চেয়েছি। এটা আমার কনভার্সন বলতে পারেন। যেদিন আমার ছেলে বউকে নিয়ে আলাদা থাকতে শুরু করলো, আমার মনে হলো কিছু একটা মিসিং। ওর জন্য এখন আর রাত 12টা-1টা পর্যন্ত আমার বসে থাকা লাগে না। ও কোথা যা গেছে, কি করছে সেই সব নিয়ে ভাবা লাগে না। আমার খুশি হওয়ার কথা ছিল, কিন্তু তবুও আমার কেমন শূন্য শূন্য লাগে। সন্তানের প্রতি মায়া কি আমি রিয়েলাইজ করি তখন গিয়ে আপনার উপর থেকে আমার সব অভিমান উপে যায়। আমি বুঝতে পারি সন্তানের প্রতি ভালোবাসা, সন্তানকে আঁকড়ে ধরে বাঁচতে চাওয়ার আকুতি থেকে আপনি সব করেছেন। ভালোবাসা অনেক রকমের হয়। কেউ ভালোবাসলে বন্দি করে রাখে, আবার কেউ উড়তে যেতে দেয়। আপনার করা ভুল থেকে আমি শিক্ষা নিয়ে ওদের উড়ে যেতে দিয়েছি। আমি মন থেকে চাই ওরা দুজন সুন্দর একটা সময় কাটাক একাকী। আমি যেসব কষ্ট মনে নিয়ে দিন কাটিয়েছি, আপনার উপর অভিমান পুষে রেখেছি, আমাকে নিয়ে তেমন মনোভাব রাখার সুযোগ না পাক আমার বোমা। রজনী আশারের দিকে তাকিয়ে বলল, আমি আশারকে ছাড়া কষ্ট হয় বলে যে আমি চাই আমার ছেলে বউ বাড়িতে ফিরে আসুক আমার খুশির জন্য, তা না। কিন্তু সন্তান দূরে থাকলে বাবা মায়ের কষ্ট হবে। কষ্ট হচ্ছে বলে যদি সন্তানকে কোলে নিয়ে বসে থাকি, তাহলে তো সন্তান আর বড় হবে না, সংসার করা হবে না। তাহলে আমি আমার আশারকে নিয়ে বসে থাকবো, পিয়াসার মা পিয়াসাকে নিয়ে বসে থাকবে। আমি চাই ওরা সুখী হোক, একে অন্যকে নিয়ে সুখে থাকুক। পিয়াসার মুখ শুকিয়ে গেল। সে সবার সাথে থাকতে চায়। এগিয়ে গিয়ে শাশুড়ির হাত ধরে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।